সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। পামুলাপর্তি ভেঙ্কট নরসিম্হা রাও, জন্ম 28 জুন 1921, প্রয়াণ 23 ডিসেম্বর 2004। আমি যখন সাংবাদিকতায় আসি তখন নরসিম্হা রাও সক্রিয় রাজনীতি থেকে অবসরের গ্রহে ঢুকে পড়েছেন। কিন্তু রাও সম্পর্কে একটা আকাঙ্ক্ষা, তাকে জানার আকাঙ্ক্ষা, তাকে বোঝার আকাঙ্ক্ষা আমার সেই সাংবাদিকতা জীবনের সূচনা লগ্ন থেকেই ছিল। কারণ আজকে যে ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি তার কৃতিত্ব যদি কারুর হয় তিনি হচ্ছেন নরসিম্হা রাও, এবং অবশ্যই নরসিম্হা রাওকে যোগ্য সঙ্গত করেছিলেন ডক্টর মনমোহন সিং এবং অমরেন্দ্রনাথ বর্মা। আমি হঠাৎ করে নরসিম্হা রাওয়ের প্রসঙ্গ কেন উত্থাপন করলাম? 1991 সালের 24 জুলাই সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভিক্টর হুগোকে উদ্ধৃত করে যে কথাটা বলেছিলেন, দেয়ার ইজ নো ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। বিখ্যাত এই উক্তি ভিক্টর হুগোর, এবং ভারতবর্ষ 1991 সালের 24 জুলাইয়ের পর থেকে অর্থনীতির ক্ষেত্রে এক সম্পূর্ণ নতুন অভিমুখে যাত্রা শুরু করে। লাইসেন্স পারমিট রাজের অবসান, বেসরকারীকরণের সূচনা এবং ভারতবর্ষের অর্থনীতি বিশ্বায়নের সঙ্গে নিজেকে যুক্ত করার উদ্যোগ নরসিম্হা রাওয়ের সময়ই হয়েছিল। এখন নরসিম্হা রাওকে আমরা কিভাবে মনে রাখব? তিনি কি চিরকাল উপেক্ষিত? তিনি কি শুধুমাত্র অন্ধ্র তেলেঙ্গানার নায়ক? তিনি কি ভারতবর্ষের জাতীয় নায়ক নন? এখনো পর্যন্ত নরসিম্হা রাও কিন্তু ভারত রত্ন পাননি। আমার এই প্রতিবেদনটি পেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে অশোকা ইউনিভার্সিটির শিক্ষক, তরুণ লেখক বিনয় সতপথীর একটি বই, হাফ লায়ন। আমি বইটি দুবার পড়েছি এবং পড়ে নরসিম্হা রাওয়ের জীবনের অনেক অজানা দিক সম্পর্কে জানতে পেরেছি। 71 সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নরসিম্হা রাওয়ের কিন্তু রাজনীতিতে কার্যত একটা অভিষেক। তার আগে তিনি অন্ধ্রেরই রাজনীতি করতেন, জাতীয় রাজনীতিতে তার কোনো এক্সপোজার ছিল না। 71 সালে ইন্দিরা গান্ধী তাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী করেন, কিন্তু 2 বছরের মধ্যেই তাকে সরে যেতে হয়। বলে রাখা ভালো, পিভি কিন্তু আলাদা তেলেঙ্গানার পক্ষপাতী ছিলেন না, যদিও হায়দ্রাবাদ থেকে অনতি দূরে করিমনগরে তার জন্ম, সেটা এখন তেলেঙ্গানার মধ্যেই পড়ছে। ইন্দিরা গান্ধী কেন করেছিলেন তেলেঙ্গানার মানুষকে অবিভক্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী? দুটো কারণ। এক, তেলেঙ্গানার মধ্যে যারা পৃথক রাজ্যের দাবিতে তখন সরব ছিল তাদেরকে অ্যাপিস করা, এবং শক্তিশালী অন্ধ্র লবি যারা আনডিভাইডেড অন্ধ্রের পক্ষে সওয়াল করছেন তাদেরকেও এই বার্তা দেওয়া, তেলেঙ্গানার একজন মানুষ অবিভক্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী হয়েছে, সুতরাং অন্ধ্রভাগের কোনো প্রশ্ন নেই। রাও তখন বামপন্থীদের স্টাইলে কতগুলো ইপক মেকিং সংস্কার করেন, তার মধ্যে অন্যতম হলো অন্ধ্রপ্রদেশে ভূমি সংস্কার। এবং সেই ভূমি সংস্কার করার জন্য তখন কংগ্রেস সমর্থক ভূস্বামীদের রোষানলে পড়েন এবং 73 সালে তাকে তার গদি খোয়াতে হয়। তারপর তিনি দিল্লিতে আসেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, তার মধ্যে হিউম্যান রিসোর্স, তার মধ্যে বিদেশ এবং তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরেরও দায়িত্ব তিনি পেয়েছিলেন। তারপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এখন দেখতে হবে নরসিম্হা রাওয়ের অ্যাচিভমেন্ট কি এবং নরসিম্হা রাওয়ের ব্যর্থতা কি। অ্যাচিভমেন্টের মধ্যে সবার আগেই আসবে যে ভারতবর্ষের অর্থনীতিকে শৃঙ্খল মুক্ত করা
এবং সংস্কারের রাস্তায় ভারতের অর্থনীতিকে নিয়ে যাওয়া। তার 30 বছর পরে ভারতবর্ষ কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু 91 সালের 24শে জুলাই নরসিমা রাও যে পদক্ষেপটি নিয়েছিলেন সেটি কিন্তু দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট ইন আ ফ্যাক্টর। 2, 91 সালে সোভিয়েতের ভাঙনের পর নরসিমা রাও বিদেশ নীতিতে কিছু বৈপ্লবিক পরিবর্তন করেন, অর্থাৎ সোভিয়েত ঘেঁষা বিদেশ নীতি থেকে ভারতবর্ষকে মুক্ত করেছিলেন তিনি। তখন কাশ্মীরে সন্ত্রাস, পাঞ্জাব অশান্ত, অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলের নেতা। নরসিমা রাও একটা বিরাট বড় গুণ ছিল, তিনি রিচ আউট করতে পারতেন। বিরোধী শিবিরের সঙ্গে তার একটা অসম্ভব ভালো সম্পর্ক ছিল এবং অটলজিকে তিনি খুব রেসপেক্ট করতেন। অটলজিকে তিনি ভারতবর্ষের প্রতিনিধি দলের নেতা হিসাবে জেনেভায় পাঠালেন। সঙ্গে কে হলেন? তৎকালীন বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। ইউনাইটেড নেশনের মানবাধিকার যে শাখা, তারা ভারতবর্ষের উপর খড়গহস্ত ছিল নাকি ভারতীয় সেনা কাশ্মীরের মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, এই অভিযোগ উঠেছিল। চতুর্থত, পোখরানে পরমাণু বিস্ফোরণ হয়েছে অটলজির সময়, কিন্তু অটলজি নিজে বলেছিলেন যে ফাদার অফ নিউক্লিয়ার বম্ব বা নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট ভারতবর্ষে তিনি হচ্ছেন পামুলাপর্তি ভেঙ্কট নরসিমা রাও। 24শে জুলাই গত বছর মনমোহন সিং নরসিমা রাওকে নিয়ে একটি লেখা লিখেছিলেন, আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে 95 সালের শেষের দিকে অটলজিকে নরসিমা রাও বলেছিলেন যে আপনি এবার তৈরি থাকুন, আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পূর্ণ, পরমাণু পরীক্ষা এবার আপনি করতে পারেন। 95 সালের শেষের দিকেই নাকি করার কথা ছিল নরসিমা রাওয়ের, কিন্তু ক্লিন্টন প্রশাসনের অত্যধিক চাপের জন্য নরসিমা রাও বিরত থাকেন। আবার অনেকে বলেন তখনও ভারতবর্ষ পুরোপুরি তৈরি হয়নি। ডক্টর এপিজে আব্দুল কালামকে নরসিমা রাও বলেছিলেন যে আপনি কিন্তু এবার একদম চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত হন। এই হচ্ছে নরসিমা রাও। আজকে যে সর্বোদয় বিদ্যালয়, তার ব্রেন চাইল্ডও কিন্তু এই তেলেগু বিদ্যা বা তেলেগু ভূমিপুত্র। কোন প্রেক্ষিতে নরসিমা রাও এই বৈপ্লবিক সিদ্ধান্তগুলো নিয়েছিলেন? তার সরকার কিন্তু সংখ্যালঘু ছিল, বামপন্থীদের সমর্থন ছিল সেই সরকারের উপর। যখন তখন অনাস্থার হুমকি দিয়ে সেই সরকারকে বামেরা বিব্রত রাখত, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও রাও কিন্তু এই সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন। তার জন্য যে দুর্লভ সৎসাহসের প্রয়োজন ছিল সেটা নরসিমা রাওয়ের ছিল, তিনি করে দেখিয়েছিলেন। শুধু বামপন্থীদের সমর্থন প্রত্যাহারের লাগাতার হুমকি নয়, কংগ্রেসের মধ্যে এনডি তিওয়ারি, অর্জুন সিং, শরদ পাওয়ার প্রমুখ যার পর নাই তাকে ডিস্টার্ব করে গেছেন তার এই 5 বছরের সময়কালে। তারা প্রধানমন্ত্রীর দাবিদার ছিলেন। অর্জুন সিংয়ের সঙ্গে তখন সেই নামগুলো আমার মনে আছে, কাগজে পড়তাম, আসলাম শের খান, দিলীপ সিং ভুরিয়া ইত্যাদি। সে মধ্যপ্রদেশ কংগ্রেসের সাংসদ আসলাম শের খান ভারতীয় হকি দলের প্রতিনিধিত্ব করেছিলেন, এবং মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। শরদ পাওয়ার নরসিমা রাওয়ের সময়ে ডিফেন্স মিনিস্টার ছিলেন, কিন্তু রাওয়ের নেতৃত্বকে তিনি কোনো মতেই মানতে পারেননি, তাই রাওকে সবসময় এই ত্রয়ী ডিস্টার্ব করে গেছেন। এবং সোনিয়া গান্ধীর সঙ্গে প্রাথমিকভাবে রাওয়ের একটা ভালো সম্পর্ক ছিল। বিনয় সীতাপতি দেখিয়েছেন তার বইতে, রাও কিন্তু প্রায় ঘন ঘনই দ্রষ্টব্য জনপথে গিয়ে সোনিয়া গান্ধীকে জানাতেন সরকার কিভাবে চলছে। সোনিয়ার কিছু পরামর্শ থাকলে সেই পরামর্শ যাতে সোনিয়া খোলাভাবে তাকে দিতে পারেন সেটাও এনশিওর করেছিলেন রাও। কিন্তু অর্জুন সিং, এনডি তিওয়ারি এবং শরদ পাওয়ার, যারা এই দরবার রাজনীতির পক্ষে ছিলেন, যারা
টিকি বাঁধতে 10 জনপথে তারা রাওয়ের নেতৃত্বকে মানতে পারেননি। তারা ভেবেছিলেন রাও একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, তারপরে তাদের মধ্যে কেউই একজন প্রধানমন্ত্রী হবেন। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে সেটা হয়নি। রাওয়ের সব থেকে বড় ব্লান্ডার হয়েছিল উত্তরপ্রদেশের সরকারকে 92 সালের 6ই ডিসেম্বর আগে বরখাস্ত না করার সিদ্ধান্ত। তিনি মানসিক দোলাচলে ভুগছিলেন। তিনি আদভানিজির কথায় বিশ্বাস করেছিলেন যে বাবরি মসজিদ ধ্বংস করবে না কর সেবকরা। তারপর পরিস্থিতি কি হয়েছিল আমরা সবাই জানি। সেই জন্য কিন্তু নরসিমহা রাও কোনো দিন আদভানিজিকে ক্ষমা করতে পারেননি। পরবর্তীকালে জৈন হাওয়ালা ডায়েরিতে এই আদভানির নাম এবং তার কংগ্রেসের সতীর্থ যেমন কমলনাথ, মাধবরাও সিন্ধিয়া প্রমুখ নামকে অনেকে বলেন তিনি জড়িয়ে দিয়েছিলেন। কারণ রাও বুঝে গেছিলেন যে বাবরি মসজিদ ধ্বংস তার রাজনৈতিক ক্যারিয়ারের কফিনের শেষ পেরেকটে পুঁতে দিল, এবং এর জন্য কংগ্রেস তাকে পরিত্যাগ করল। কংগ্রেসের কাছ থেকে সংখ্যালঘু ভোট চিরকালের মতো চলে যাওয়ার পিছনে রয়েছে বাবরি মসজিদের ধ্বংস, একথা অনস্বীকার্য। এবং 96 সালে কংগ্রেসের হারের পর এক বাক্যে ইকোনমিক রিফর্মসের পাশাপাশি সবাই নরসিমহা রাওকেও কিন্তু দোষ দিয়েছিলেন। কেন নরসিমহা রাও বিজেপিকে বিশ্বাস করেছিলেন, কেন নরসিমহা রাও আডবাণীজিকে বিশ্বাস করেছিলেন? অনেকে বলতেন নরসিমহা রাওয়ের ভিতরে হচ্ছে আরএসএস মতাদর্শ গভীরে চারিয়ে রয়েছে, অর্থাৎ তিনি আসলে আরএসএসেরই লোক। তারা মনে অনেক কেলেঙ্কারি হয়েছে, শেয়ার বাজার কেলেঙ্কারি, সেন্ট কিটস কেলেঙ্কারি, তারপরে শিবু সোরেনদের সরকার বাঁচাবার জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদদের তিনি টাকার বিনিময়ে কিনেছিলেন, এই অভিযোগ উঠেছিল। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% অনিষ্টতা একদম তখন সবাই জানে, প্রচুর লেখালেখি হয়েছিল। কিন্তু নরসিমহা রাওকে শুধু এই বিতর্ককে দিয়ে মূল্যায়ন করা ঠিক হবে না। তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেগুলো ছিল ইপক মেকিং। গত বছর 24শে জুলাই মনমোহন সিং থেকে শুরু করে, রাহুল গান্ধী থেকে শুরু করে, সোনিয়া গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের তাবৎ তাবৎ নেতারা নরসিমহা রাওয়ের প্রশংসায় হঠাৎ করে নেমে পড়লেন, মানে সমবেত বৃন্দগান। হঠাৎ করে রাওয়ের প্রশংসা কেন? আসলে 24শে জুলাই মানে 30 বছরের উৎসবের সূচনা হবে, তাই নরসিমহা রাওকে বাদ দিয়ে ইকোনমিক রিফর্মসের জয়গান গাওয়া কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। সোনিয়া গান্ধী তাকে বিশ্বনেতা বলেছেন, রাহুল গান্ধী তার প্রজ্ঞাকে অনুসরণযোগ্য বলেছেন, যদিও ডক্টর মনমোহন সিং চিরকালই নরসিমহা রাওয়ের গুণমুগ্ধ ছিলেন। নরসিমহা রাও মনমোহন সিংকে বলেছিলেন যে আপনি তো টেকনোক্র্যাট, আপনি আপনার কাজটা করুন, যে বিরোধিতা আসবে অ্যাজ এ পলিটিক্যাল ম্যান আই উইল ফেস ইট। এবং ডক্টর মনমোহন সিং রাওয়ের প্রতি এক অদ্ভুত কৃতজ্ঞতা পাশে আবদ্ধ ছিলেন চিরকাল। 2004 সালের 23শে ডিসেম্বর যখন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে রাওয়ের মৃত্যু হয়, তারপর 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে যখন তার ডেড বডি নিয়ে আসা হয়, তখন কংগ্রেসের সবাই সেখানে গিয়েছিলেন। সোনিয়া গান্ধী গিয়েছিলেন, ডক্টর মনমোহন সিং গিয়েছিলেন, গুলাম নবী আজাদ গিয়েছিলেন, আহমেদ প্যাটেল গিয়েছিলেন, মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু গিয়েছিলেন। রাওয়ের পরিবারের দাবি ছিল যে দিল্লিতে রাওয়ের অন্ত্যেষ্টি সম্পন্ন করা হোক, এবং তাদের আর একটা ডিমান্ড ছিল যে নরসিমহা রাওয়ের নামে কোনো মেমোরিয়াল তৈরি করা হোক রাজধানীতে। কিন্তু সোনিয়া গান্ধী চাননি যে নরসিমহা রাওয়ের অন্ত্যেষ্টি নয়াদিল্লিতে হোক। তখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা সন্দীপী রাজশেখর রেড্ডি
ফোন করেন নরসিমা রাওয়ের বড় ছেলে রঙ্গারেড্ডিকে, তাকে বোঝান যে তেলেগু ভূমিপুত্র নরসিমা রাওয়ের অন্ত্যেষ্টি হায়দ্রাবাদে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে। তার পরের দিন বিশেষ বিমানে নরসিমা রাওয়ের ডেড বডি পৌঁছয় হায়দ্রাবাদে। কিন্তু 9 নম্বর মতিলাল নেহেরু মার্গের বাড়ি থেকে রাওয়ের যখন নশ্বর দেহ বেরোচ্ছে, 24 নম্বর আকবর রোড মানে কংগ্রেসের সদর দপ্তরের গেট কিন্তু তালাবন্ধ ছিল। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস সভাপতির মরদেহ সোনিয়া গান্ধীর নির্দেশে কংগ্রেসের দপ্তরে প্রবেশ করতে পারেনি। সমস্ত রকম মানে কি বলবো, নেমপ্লেট থেকে শুরু করে, ব্রশিওর থেকে শুরু করে, ওয়েবসাইট থেকে শুরু করে সর্বত্র নরসিমা রাওয়ের নাম বাদ দিয়ে দিয়েছিল কংগ্রেস। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। কেন? একটাই কারণ যে রাওয়ের সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্ক পরবর্তীকালে মসৃণ ছিল না। কেউ প্রতিবাদ করেননি কংগ্রেসের মার রোষানলে পড়ার ভয়। একমাত্র ডক্টর মনমোহন সিং এই বিষয়টাকে মানতে পারেননি, কিন্তু তিনিও প্রতিবাদে সরব হননি। বিনয় সতপথী লিখছেন যে ওয়ারাঙ্গেলে একটা স্ট্যাচু তৈরি করার পরিকল্পনা হয়েছিল নরসিমা রাওয়ের, কিন্তু তখন টিআরএসের সঙ্গে কংগ্রেসের জোট। 2004 সালে চন্দ্রশেখর রাও তখন কেন্দ্রের প্রথম মনমোহন সরকারের মন্ত্রী, সম্ভবত শ্রম মন্ত্রকের দায়িত্বে ছিলেন। টিআরএসও চেয়েছিল স্ট্যাচুটা হোক, তখন জোট, কিন্তু কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীরা আপত্তি করেছিলেন। কেন? যে স্ট্যাচু হলে সেখানে মালা দিতে হবে, কেউ যদি ছবি তুলে কংগ্রেসের সভানেত্রীকে এটা পাঠিয়ে দেন তাহলে সংশ্লিষ্ট রাজ্যের বড় বড় নেতারা কিন্তু বিপদে পড়বেন, অর্থাৎ সোনিয়া রোষানলে পড়বেন। এইভাবেই নরসিমা রাওকে ব্রাত্য করে রাখা হয়েছিল। এখন কেন নরসিমা রাওকে কংগ্রেস স্মরণ করছে? কারণ কংগ্রেস দেখেছে বল্লভভাই প্যাটেল থেকে লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে এবং অধুনা প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার মধ্যে থেকে বিজেপি কিন্তু তাদের প্রত্যেক আইকনকে ছিনিয়ে নিচ্ছে। নরসিমা রাওয়ের ক্ষেত্রে যদি এটা হয়, সেটা কংগ্রেস নেতৃত্বের বিড়ম্বনার কারণ। কংগ্রেসের একটা কম্পিটিটিভ সাইকোফ্যান্সি চলে, কে কত 10 নম্বর জনপথের ঘনিষ্ঠ হতে পারবে। সেজন্য মনে মনে অনেকে নরসিমা রাওকে সম্মান করলেও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর রোষানলে পড়ার ভয়ে কেউ রাওকে আরও সম্মান দেওয়া হোক এই দাবিতে কংগ্রেসের মধ্যে সরব হননি। এখন পরিস্থিতির চাপে পড়ে বিজেপি আবার রাওকে ছিনিয়ে নিয়ে নেওয়া যায় কংগ্রেসের থেকে, সেই জন্য তারা তৎপর হয়েছেন। সেই জন্য গত বছর থেকে বছরভর ইকোনমিক রিফর্মসের 30 বছর পূর্তি উপলক্ষে কংগ্রেস প্রচারে নেমেছে এবং অবশ্যই সেখানে নরসিমা রাওকে বাদ দিয়ে অর্থনৈতিক সংস্কারের জয়গাথা সম্পূর্ণ হয় না। তাই কিছুটা বাধ্য হয়ে নরসিমা রাওকে স্মরণ করতে তারা বাধ্য হচ্ছে, কিন্তু মন থেকে নয়। মন থেকে নয়। 10 বছর ইউপিএ শাসন ছিল দিল্লিতে, একটা মেমোরিয়াল হয়নি নরসিমা রাওয়ের নামে, যেটা রাওয়ের পরিবারের দাবি ছিল। এখন তেলেঙ্গানায় ফ্লাইওভারের নাম হচ্ছে, রাস্তার নাম হচ্ছে নরসিমা রাওয়ের নামে। কিন্তু নরসিমা রাও তো শুধু তেলেঙ্গানার মানুষ নয়, তিনি তো ভারতবর্ষের হিরো। কংগ্রেস নেতৃত্বের এই অনীহা, আসলে তেলেঙ্গানা যেভাবে তৈরি হয়েছিল, তেলেঙ্গানার মানে সবকটি জেলা কিন্তু সাবেক নিজামের শাসনাধীন ছিল এবং কোস্টাল অন্ধ্র অনেক বেশি রিচ ছিল। তাই তেলেঙ্গানার পক্ষেও একজন ভূমিপুত্রকে আইকনের মর্যাদা দেওয়া দরকার। সেজন্য আপনাদের মনে আছে গত বছর চন্দ্রশেখর রাওয়ের সরকার ভারতবর্ষের সবকটা লিডিং ডেলিতে নরসিমা রাওয়ের ছবি দিয়ে তাকে স্যালুট জানিয়েছিল, বিজ্ঞাপন দিয়েছিল, এবং ওয়াইএসআর কংগ্রেসও কিন্তু একই কাজ করেছিল। কিন্তু আমি বারবার মনে করি যে নরসিমা রাও শুধু
তেলেগু প্রাইড নয়, তিনি ভারতবর্ষের প্রাইড, তিনি আমার হিরো ব্যক্তিগতভাবে। তার সঙ্গে যেমন চন্দ্রস্বামীরও ঘনিষ্ঠতা ছিল, তার সঙ্গে তেমনি মনমোহন সিংয়েরও ঘনিষ্ঠতা ছিল। আপনি কিভাবে বিষয়টাকে দেখবেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কিন্তু নরসিমহা রাও ইজ এ হিরো। নরসিমহা রাওয়ের এই মূল্যায়ন আমার মনে হয় রবার্ট বার্নস তার এপিটাফ অন মাই ওন ফ্রেন্ড, বিখ্যাত কবিতা, তার দুটো লাইন আছে। ইফ দিস ইজ অ্যানাদার ওয়ার্ল্ড হি লিভস ইন ব্লিস, ইফ দেয়ার ইজ নান হি মেড দ্য বেস্ট অফ দিস। এটাই বোধহয় নরসিমহা রাওয়ের প্রকৃত মূল্যায়ন, অন্তত আমার